প্রথমে আমি মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে প্রশ্ন যেটা বলেছেন, এটা কিন্তু অলরেডি একটা প্রশ্ন বোধ আছে, আপনি তো করেছেন। আছে এটার বিষয়ে যেহেতু কল্যাণপুরে থেকে সব জায়গায় তুলি আমরা দেওয়া হচ্ছে, খোয়াইও দেওয়া হচ্ছে, আমার যতটুকু মনে পড়ছে এটার আনসার অলরেডি দেওয়া আছে, ওইটা মানে অসুবিধা হচ্ছে না ওটা। যাই হোক, আপনি যখন বলছেন আমি আরো বিষয়টা নিতে। আর এখানে মাননীয় বিধায়ক যেটা বললেন আমাদের অভিষেক দেবরায় মহোদয়, যে উদয়পুরে কিন্তু 4টি DWS সাব ডিভিশন আছে এবং উদয়পুর 1 একটা সাব ডিভিশন, আর উদয়পুর 2 আরেকটা সাব ডিভিশন, কিল্লাতেও একটা সাব ডিভিশন আছে এবং DWS সাব ডিভিশন কাকরাবন ওইখানে আছে 4টা। তো যা আমার কাছে রিপোর্ট আছে যে ওইখানে যে পরিকাঠামো আছে তাতে দেখাশোনা করা খুবই সহজসাধ্য। তবুও যেহেতু মাননীয় বিধায়ক বলেছেন, বিষয়টা আমি ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, আমি দেখব। পরবর্তী প্রশ্ন করতে হচ্ছেন শ্রী দীপক মজুমদার মহোদয়। দীপক বাবু, কোশ্চেন নাম্বার 31। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদারের প্রশ্ন 1, আগরতলা কর্পোরেটর সহ রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের বেতন ভাতা প্রদানের কোন পরিকল্পনা রাজ্য সরকার আছে কিনা? উত্তর হচ্ছে, আগরতলা কর্পোরেটর সহ রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটির কাউন্সিলরদের সাম্মানিক ভাতা বৃদ্ধি বা প্রদানের বিষয়ে সরকার পরিকল্পনা করছে। 2 নম্বর হচ্ছে, থাকলে কবে নাগাদ বাস্তবায়িত হবে বলে আশা করা যায়? বিষয়টি এখনো সরকারের বিবেচনাধীন, অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে। 3 নম্বর হচ্ছে, না থাকলে তার কারণ। 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন ওঠে না। 4 নম্বর হচ্ছে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের পরিকল্পনা আছে। এবং 1 নম্বর প্রশ্নের উত্তর আমি সেটা সাপ্লিমেন্টারি স্যার, গত 24 তারিখে সভায় মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে জবাব দিয়েছিলেন। এই জবাবে আমরা সন্তুষ্ট। আমার আশা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার এই বিষয়ে সতর্ক ভূমিকা নেবে অতি সত্তর। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী মাইলাফর মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার কোয়েশ্চেন নাম্বার স্টার্ট 38 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক মাইলাফর মহোদয়ের প্রশ্ন, মনো বিধানসভার অন্তর্গত বঙ্কুল মহামুনি বৌদ্ধ মন্দির পর্যটন স্থলটির উন্নয়নের কোন পরিকল্পনা সরকারের আছে কি? আগামী দিনে আমাদের শুধু মনো বিধানসভা কেন্দ্র নয়, আমরা একটা সারা রাজ্যেই সরকারের লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য পর্যটনকে ত্রিপুরা রাজ্যে বা সারা দেশে লাইভলিহুড আর্নিং এর একটা বিকল্প ব্যবস্থা করার, এবং তার জন্য আমাদের সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বা আমাদের রাজ্যের এবার বাজেটেও মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, পর্যাপ্ত পরিমাণ অর্থ রাখা হয়েছে পর্যটনের জন্য। এবং এই মনো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে প্রস্তাব এখানে আছে বৌদ্ধ মন্দির, সেটাকে আমরা প্রসাদ স্কিমে ইনক্লুড করার চিন্তা ভাবনা করছি। এবং তার বাইরে সেখানে যে মহামুনি প্যাগোডা রয়েছে, আমাদের দাম্মাদীপা ইউনিভার্সিটি রয়েছে এবং সেখানকার লুদুয়া টিএসটি, সেটাকে নিয়ে আমরা একটা টুরিস্ট সার্কিট তৈরি করি। আগামী কিছুদিনের মধ্যে তার কাজ শুরু হবে। এবারকার বাজেটেও আমাদের 5 কোটি টাকা রাখা হয়েছে লুদুয়া টি এস্টেটকে নিয়ে সেখানে ইকো ট্যুরিজম করার জন্য। আগামী দিনে সেই অর্থ আরো বাড়ানো হবে। আমি মাননীয় বিধায়ককে আশ্বস্ত করতে চাইব যে আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই কাজ শুরু করব। থাকলে কবে নাগাদ কাজ শুরু করা হবে বলে আশা করা যায়, যেটা আমি আলোচনা করলাম, খুব শীঘ্রই সেই কাজ আমরা শুরু করব। সাপ্লিমেন্টারি স্যার, প্রথমে আপনার মাধ্যমে মাননীয় পর্যটন মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই তথ্য দেওয়ার জন্য। তার সঙ্গে আমার
মাননীয় বনমন্ত্রীকে অনুরোধ করব, যেখানে আমাদের পর্যটন সেখানে প্রচুর সংখ্যক বর্তমানে আমাদের যারা পর্যটক যারা প্রেমীরা, যার কারণে এখানে ফরেস্ট ল্যান্ড অনেক আছে আমাদের মনোবমপুরে, কিন্তু যারা পর্যটক হিসেবে যারা আসে তারা রাত্রি যাপন করার জন্য খুব অসুবিধা, যার কারণে ফরেস্ট ডাক বাংলো যদি একটা করা যায় তাহলে সেখানে খুবই উপকৃত হবে। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন যুগ্মভাবে এনেছেন প্রশ্ন শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় এবং শ্রীমতী মীরা রানী সরকার মহোদয়া। Admitted start question number 39. সরি এক্সকিউজ মি। যুগ্মভাবে এনেছেন মাইলাফরু মগ ও শ্রী গোপাল চন্দ্র রায়। মাননীয় স্পিকার স্যার, আমার না প্রশ্নকর্তা হচ্ছেন মাইলাফরু মগ ও গোপাল চন্দ্র রায় যুগ্মভাবে। মীরা সরকার এরপর একটা। স্যার আমার এডমিট স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 39। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে প্রশ্ন এনেছেন, সাবরুম থেকে শিলচর বিশেষ রেল চালু করা এবং আগরতলা রেল স্টেশন থেকে নিউ দিল্লি রেল স্টেশন পর্যন্ত সপ্তাহে 7 দিন রাজধানী এক্সপ্রেস চালু করার কোন পরিকল্পনা রাজ্য সরকারের সুপারিশের পর্যায়ে রয়েছে? উত্তর, সাবরুম থেকে শিলচর বিশেষ রেল পরিষেবা চালু করা নিয়ে পরিকল্পনা আপাতত রাজ্য সরকারের নেই। তবে এই সপ্তাহের 7 দিন আগরতলা থেকে দিল্লির মধ্যে রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু করার ব্যাপারে রাজ্য সরকার কেন্দ্রীয় রেল মন্ত্রককে পরপর 2বার চিঠির মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। থাকলে কবে নাগাদ শুরু করা যাবে বলে আশা করা যায়। উক্ত বিষয়টি রেল মন্ত্রকের আওতাধীন রয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, আমার সাবরুম এলাকায়, সাবরুম মানে দক্ষিণ ত্রিপুরার অধিকাংশ জনপদ, আমাদের স্বাস্থ্য চিকিৎসার জন্য বিশেষ করে আমাদের শিলচর প্রচুর আমাদের লোক আমাদের সাবরুম থেকে শিলচরগামী যায় চিকিৎসার জন্য। তো সেখানে সাবরুম থেকে আসার পরে যখন আমরা ট্রেনটা চেঞ্জ করি আগরতলা, তখন তড়িঘড়ি করে অনেক সময় সমস্যা হয়ে পড়ে, যার কারণে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে অনুরোধ করবো যাতে সাবরুম থেকে শিলচর যদি ট্রেন চালু করা হয় তাহলে সার্বিক আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পুরো বিষয়টাই রেল দপ্তর বা রেল মন্ত্রককে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনি নিশ্চয়ই জানলেন এবং তার আগেও একাধিকবার আলোচনা হয়েছে যে ত্রিপুরা রাজ্য থেকে বর্তমানে প্রায় 13 থেকে 14টা এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। রাজধানী থেকে শুরু করে, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে আমাদের হামসফর, কিষান রেল, সমস্ত কিছু 13টা এক্সপ্রেস চালু রয়েছে। তার বাইরে আমাদের প্রায় 5 থেকে 6টা ডেমো ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন আমাদের চালু হচ্ছে। তো না চাইতেই আমরা পাই কেন্দ্রীয় সরকারের কাছে। তো আমরা এই বিষয়েও চিঠি লিখেছি রাজধানীর বিষয় নিয়ে। তো সাবরুম থেকে শিলচর পর্যন্ত মাননীয় বিধায়ক যেটা বললেন, উনি আমাকে ব্যক্তিগতভাবে যদি চিঠি লেখেন আমি এটা রেল মন্ত্রকের কাছে করার ব্যবস্থা করব। মাননীয় স্যার, মানে মেইন কনসার্ন হলো রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস বলে কিছু ত্রিপুরাতে আছে কিনা আমার জানা, তবে রাজধানী এক্সপ্রেস মানে আমরা স্যার হাওড়া রাজধানী চড়েছি, আপনার চড়েছেন প্রায় 35 বছর 40 বছর, আমরা শিয়ালদা রাজধানী চড়ছি। এখান থেকে রাজধানী এক্সপ্রেস 7 দিন চলবে। আর দ্বিতীয় কথা হলো আমার একটা বিটার এক্সপিরিয়েন্স, বলে রাজধানী তেজস রাজ, এটা দিল্লি থেকে 4.5 আনন্দ বিহার, দিল্লি থেকে 25 কিলোমিটার দূরে। আমি একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। আমি 18 ডিসেম্বর আমি চড়েছিলাম ফার্স্ট ক্লাসে, 8,324 টাকা দিয়ে পার টিকিট আমি করেছিলাম। স্যার ট্রেনটা রাজধানী নাম, আমি যখন উঠতে গেলাম তখন 7:55 ছাড়ে, দুরাত্র রাজধানী তো শিফট হতো। প্রত্যেকে ছাড়া স্যার প্রত্যেকে দিল্লি থেকে, না আনন্দ বিহার থেকে, না 7:50 আনন্দ বিহার থেকে, 2 দিন 2 রাত্রি লাগে। রাজধানী এক্সপ্রেস খুব দ্রুত চলার কথা। রাজধানী আমরা গুয়াহাটি থেকে দিল্লি যাই 28 ঘন্টা লাগে, আর ওখান থেকে আসতে
আমাদের রাজধানী 44 ঘন্টা নেয় তেজস রাজ। তেজস রাজ যদি রাজধানী হয়ে থাকে আমার কিছু করার বিষয়। আর একটা আছে ত্রিপুরা সুন্দরী, এটা 47 ঘন্টা লাগে। সুতরাং আমি মাননীয় মন্ত্রীকে বলবো যে রাজধানী অত হলো রাজধানীতে নিউ দিল্লিতে যাবে, এটা ত্রিপুরা থেকে, এটা সাবরুম থেকেও আগরতলা থেকেও সপ্তাহে 7 দিন রাজধানীর ব্যবস্থা করা জন্য তদবির করবেন কিনা। কারণ মাননীয় মন্ত্রী একটু আগে বলেছেন চিঠি দিয়েছেন উত্তর পায় না, এটা তো কথা হলো না। আমাদের বক্তব্য উত্তর পাই না আমি তো বলি, আমি বলছি উত্তর পেলে প্লিজ এক্সাজারেট করবেন না, প্লিজ না এক্সাজারেট করবেন না। উত্তর আমরা বলেছি যে চিঠি দেওয়া হয়েছে, তো উত্তর পাইনি কথা কিন্তু হাউসকে আমরা বলি, আপনি এটা বাড়িয়ে বলছেন। স্যার আমি বাড়িয়ে বলিনি, উনি বলছেন উত্তর পেলে কাজ করবেন। আমার বক্তব্য হলো রাজধানীতে যাবে, সপ্তাহে 7 দিন রাজধানীর ব্যবস্থা করা হবে কিনা। স্যার এখানে না ওই যে কি বিহার, আনন্দ বিহার থেকে নয় স্যার, 25 কিলোমিটার ইউপি বর্ডারে আমার নিজেই যেতে অসুবিধা হয়েছে গাড়ি করে। এখানে যানজট এই আনন্দ বিহার তো দিল্লি পেরিয়ে না স্যার। আনন্দ বিহার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে কিনা জানি না স্যার। এটা হলো ইউপি বর্ডারে, দিল্লি থেকে প্রায় 25 কিলোমিটার দূর। এটা নিউ দিল্লিতে না, দিল্লিতে না স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে টিকিট আছে, আপনাকে দিতে পারি। আমার ব্যাড এক্সপিরিয়েন্স। আর রাজধানী তো এটা ট্রেন হবে, আমি গিয়ে দেখি যে ছাল বার্তা নেই, এটা আমার ব্রিটিশ আমলের ট্রেন। আমার ফার্স্ট ক্লাসে উঠেছি, দরজা খুলতে পারি না, সেলুটেপ দিয়ে লাগানো, এই অবস্থা। মানে রাজধানী এক্সপ্রেস, রাজধানীর মতো ট্রেন চালু করার ব্যবস্থা হবে কিনা। রাজধানীর মতো ট্রেন তো না, রাজধানী এক্সপ্রেসই তো রয়েছে আপনার জন্য। এক্সপ্রেস রাজধানী, রাজধানী আমরা সবাই জানি, রাজধানী এক্সপ্রেস না না স্যার, রাজধানী এক্সপ্রেস রাজধানী না, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন রাজধানী না। আর মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ক মেলা প্রমুখকে বলবো যে আগরতলা থেকে শিলচর এক্সপ্রেস প্রতিদিন রয়েছে। উনি যেটা দাবি করেছেন যে সাবরুম থেকে শিলচরের পর্যন্ত ডাইরেক্ট কানেক্টিভিটি, আলাদাভাবে চিঠি দিলে আমি সেটা ফরওয়ার্ড করে দেবো কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে। কারণ মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র রায় নিশ্চয়ই জানেন যে রেল, বিমান এগুলো রাজ্য সরকারের আওতাধীন নয়। আমরা প্রস্তাব করতে পারি, আমরা দাবি জানাতে পারি, এবং যে কোনো কমিউনিকেশন যখন আমরা করি তার 15 থেকে 20 দিনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রক থেকে আমাদের কাছে চিঠিও আছে, তার প্রাপ্তি স্বীকার করে বা কি অ্যাকশন নেওয়া হচ্ছে সে চিঠির উপর, দাবির উপর, সে বিষয়ে বিস্তারিত ভাবে। তো উনি যেটা বললেন আমি এটাতে একমত হতে পারছি না। এবং ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অনেক ভালো। প্রথম দিনও হাউসে আলোচনা হয়েছে যে আগরতলা পর্যন্ত, আমাদের বদরপুর চন্দ্রনাথপুর থেকে আগরতলা পর্যন্ত ডাবল লাইন তৈরি করার সার্ভের কাজ চলছে। জুন জুলাইয়ের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে এবং পরবর্তী সময় আগরতলা থেকে সাবরুম পর্যন্ত ডাবল লাইনে কনভার্ট করার কাজ হবে। সার্ভের কাজ চলছে, এগুলো আমাদের কোনো আন্দোলন করতে হয়। বিরোধীদের আগে শুনতাম রেল আসবে, রেল আসবে, আগে থেকেই তারা জানতো, ওই মালিগাঁও NF রেলওয়েতে গিয়ে আন্দোলন করতো। যখন রেলটা আসতো বলতো এটা আমাদের আন্দোলনের ফসল। এই যে জিনিসগুলো মানুষকে গ্লোবালসীয় কায়দায় রাজনীতি করে দীর্ঘদিন হয়েছে ত্রিপুরা রাজ্যে, বর্তমানে আন্দোলনের যুগ শেষ হয়ে গেছে। না চাইতেই আমরা ডাবল ইঞ্জিন সরকারের সময় আমরা সমস্ত কিছু পাচ্ছি এবং সেই ধারা আগামী দিনে অব্যাহত থাকবে। মাননীয় মন্ত্রী মহোদয়, প্লিজ। উত্তর পাইনি স্যার। আমার বক্তব্য হলো রাজধানী চালু করা হবে কিনা, 7 দিন রাজধানী চালু করা হবে কিনা, না ত্রিপুরার লোককে বঞ্চিত করা হবে, কোনটা? ঠিক আছে, আপনার কথা বলবো যে মাননীয় রেলমন্ত্রীকে যে বিধায়ক গোপাল চন্দ্র রায় স্পেশাল রিকোয়েস্ট রেখেছেন 7 দিন ত্রিপুরা রাজ্য থেকে রাজধানী এক্সপ্রেস চালু করার জন্য রাজ্যবাসী। মাননীয় পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার জ্ঞাতার্থে জানাই আমি কিন্তু ফ্রিকুয়েন্ট জার্নিতে রেল সংক্রান্ত বিষয় যথেষ্ট অভিজ্ঞতা আছে। ডেমো ট্রেনটাকে উঠিয়ে দিয়ে যদি রেগুলার ট্রেন চালাতে পারেন জনগণের কিন্তু ভীষণ সুবিধা হয়। এরকম মারাত্মক কষ্টের মধ্যে মানুষ যাওয়া আসা করে, টয়লেটের শোচনীয় অবস্থা, টোটাল সিস্টেমটা ভালো না। এটা চালু হয়েছিল কোভিড ওঠার পরে, ডেমো চালু হলো। কোভিড ওঠার আগ পর্যন্ত কিন্তু নর্মাল ট্রেন চলত, এখন কিন্তু সেটা চলে না। সব দিকে সারা রাজ্যে জনগণ ভোগ করছে, এটাকে চেষ্টা করবে। মুখ্যমন্ত্রী
গত কয়েকদিন আগে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং গত 3 তারিখ আমি মাননীয় শিল্পমন্ত্রীর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করেছি এবং রেলমন্ত্রী আমাকে বলেছে যে তোমার মুখ্যমন্ত্রী এসেছিলেন, কিছু দাবি আমাকে দিয়ে গেছে, তোমাদের দুজনের দাবি মিলিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তার মধ্যে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার জ্ঞাতার্থে বলছি, আপনি একটা সেশনে বলেছিলেন ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আমি যখন এবারকার বললাম, আমাদের অফিসাররাও ছিলেন সঙ্গে, সেক্রেটারি, রেশনাল সেক্রেটারি, তৎক্ষণাৎ উনি এনএফ রেলওয়ে জিএম কে আমার সঙ্গে ফোন করলেন, ফোন করে বললেন যে এই কমপ্লেন আসছে, এই ব্যাপারগুলো দেখতে হবে। আপনি বলেছেন? হ্যাঁ, সেই বিষয়গুলো রেলমন্ত্রী যত্ন সহকারে দেখছেন এবং আমরা যা দাবি জানিয়েছি, আমি যে ডাবল লাইনের কথা বললাম, ওনার থেকে শুনেই আমি বললাম সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে রয়েছে এবং আমরা সেই জিনিসগুলো আগামী দিনে লক্ষ্য রাখবো। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় পরিবহন দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্নকর্তা শ্রীমতী মীরারানী সরকার মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার ক্যালকুলেটেড কোশ্চেন নাম্বার *44। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা, স্টার্ট কোশ্চেন নাম্বার 42। 1 নম্বর হচ্ছে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে স্থানীয় পার্কিং জোন গঠন করার কোন পরিকল্পনা দপ্তর আছে কি? হাপানিয়া মেলা প্রাঙ্গণে যে সমস্ত আন্তর্জাতিক মেলা করা হয় তখন অস্থায়ীভাবে পার্কিং জোন সেখানে করা হয়, পেইড পার্কিং। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, থাকলে কবে নাগাদ গঠন করা হবে বলে আশা করা যায়? এ ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নাই। না থাকলে তার কারণ প্রশ্নের উত্তরে আসে। সাপ্লিমেন্টারি স্যার, হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে প্রত্যেক বছরই বিভিন্ন দপ্তর কর্তৃক মেলা অনুষ্ঠিত হয়। ওই সময়ে মেলা চলাকালীন সময়ে পার্কিং এর ব্যবস্থা রাস্তার পাশেই করা হয়। তাছাড়া হাপানিয়া বাজারটি মেলা প্রাঙ্গণের সন্নিকটে অবস্থিত হওয়ার জন্য সারা বছরই পার্কিং এর এখানে প্রয়োজনীয় থাকে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখছি, আপনি যাতে সামনের দিকে এটার দিকে নজর দেন। ধন্যবাদ। ঠিক আছে, মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়। অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট করছেন 46। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদারের যে প্রশ্ন, ইহা কি সত্য কাকরাবন বিধানসভা এলাকার মির্জাতে শুরু হওয়া পার্কিং কাজ বর্তমানে বন্ধ আছে? সত্য হলে উক্ত কাজটি পুনরায় শুরু করার জন্য দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় বিধায়ককে জানাতে চাইব যে কাকরাবন বিধানসভা এলাকার মির্জাতে ট্যুরিজম দপ্তরের কোনো পার্কিং, স্বাভাবিকভাবেই ওনার যে দ্বিতীয় প্রশ্ন, সত্য হলে কাজটি পুনরায় কবে করা হবে, সেই প্রশ্ন আসে। চেতন বাবু, সাপ্লিমেন্টারি বলবেন? সাপ্লিমেন্টারি স্যার, আসলে কাকরাবন বিধানসভা দীর্ঘদিন থেকে নানাভাবে বঞ্চিত ছিল। এই সরকার আসার পর সব দিকেই কাজ চলছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু কাকরাবন বিধানসভায় এমন কোন জায়গা নেই বা এমন কোন ব্যবস্থা নেই যাতে ওখানকার লোক এটা উপভোগ করতে পারেন। তার জন্য হাউজিং বোর্ড, পিডব্লিউডি দপ্তরের ওরা কাজটা শুরু করেন। কাজটা ফেন্সিং করে একটা সুলভ ল্যাট্রিন এবং একটা বেস বানানোর পর এটা বন্ধ হয়ে যায়। আমরা যখন যোগাযোগ করি বলছে আমাদের পর কাজ সম্ভব না। এখন হয়তো এটা ট্যুরিজম দপ্তর করেনি, এটা ঠিক, কিন্তু রাজ্য সরকারের কোন দপ্তর করেছে এটাকে অধিগ্রহণ করে বা এটার ব্যবস্থা নিয়ে ওই এলাকাবাসীর একটা দীর্ঘদিনের দাবি এবং দীর্ঘদিনের স্বপ্ন, সেটা পূরণ করার জন্য মাননীয় স্পিকার সাহেব, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু পার্কের বিষয়ে আমি একটা বিষয় বলতে চাই যে কুমারঘাট ভবতারিণী মন্দির সংলগ্ন একটা পার্ক রয়েছে, বিশাল জমি সেখানে। তো বর্তমানে সেটা ফরেস্টের অধীনে রয়েছে, যদিও পার্কের জমিটা এটা ত্রিপুরা সরকারের, কিন্তু ফরেস্ট এটাকে নিয়েছে। যদি এই ভবতারিণী মন্দিরের পাশে যে পার্কটা, এটাতে যদি আরেকটু
আমরা বিউটিফিকেশন করতে পারি বা আরেকটু যদি তার পরিকাঠামোগত উন্নয়ন করতে পারি, তাহলে অনেক পর্যটক সেখানে যাবেন, যেহেতু পাশে একটা আমাদের বিখ্যাত মা ভবতারিণী মন্দির রয়েছে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনম্রভাবে অনুরোধ করব যে এই পার্কটিকে সরকারের আন্ডারে মানে ট্যুরিজমের আন্ডারে এনে ফরেস্ট থেকে যদি সেটাকে সাজিয়ে তোলা যায়, তাহলে রেভিনিউ আসবে, কর্মসংস্থানের ব্যবস্থা যেখানে হবে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করবো যে এই পার্কটির দিকে দৃষ্টি রাখার জন্য এবং সেটাকে উন্নীত করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, নাম্বার 1, জিতেন্দ্র বাবু যেটা বলেছেন, আমার মনে হয় যেটা আমি বলেছি আমাদের ট্যুরিজম দপ্তরের অধীন সেই পার্ক নয়, হয়তোবা কোনো ব্লকের আন্ডারে সেটা হবে। পিডব্লিউডি দপ্তর থেকে কাজ করা হয়েছিল উনি বলেছেন, তো সেটা সঠিকভাবে তদন্ত করে বা জেনে বললে আমিও প্রয়োজনে ওনাকে সহযোগিতা করতে পারব। ভগবান দাস যেটা বলেছেন যে ভবতারিণী মন্দির, উনি আমার সঙ্গে বলেছেন সেটা ওই এরিয়াটা ফরেস্টের আন্ডারে। এখানে মাননীয় ফরেস্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গেও আমার শুধু এই প্রজেক্ট নয়, আরো এমন অনেক জায়গা রয়েছে ত্রিপুরা রাজ্যে যা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। তো সেই জায়গাগুলোকে সাজানোর জন্য আমি মাননীয় ফরেস্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কিন্তু ফরেস্টের কিছু গাইডলাইন রয়েছে। আমাদের এমন অনেক প্রজেক্ট রয়েছে যে ফরেস্টের ইন্টারফেয়ারেন্স বা ইন্টারভেনশনের জন্য আমরা কাজ করতে পারছি না। তো ভবিষ্যতে কি করে ফরেস্টের সঙ্গে যৌথভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে করতে পারবো সে বিষয়ে আমরা কথা বলে আগামী দিনে এগিয়ে যাব। মাননীয় সদস্য শ্রী ভগবান দাস মহোদয় যেটা বলেছেন যে এই সমস্ত পার্ক ফরেস্ট দপ্তরের অধীনে যেগুলো চলছে এগুলো ভালো করে দেখাশোনা করে। এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি গিয়ে বলেছি যে ডিপিজিএস এর অধীনস্থ আমাদের 10টি পার্ক রয়েছে আগরতলায়, তার বাইরে আরো 27টি পার্ক আছে এবং এই পার্কগুলো রক্ষণাবেক্ষণের জন্য টাকা দরকার। And I want to thank Honorable Finance Minister that প্রতিটি পার্কের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। I am sure এই বাজেটে টাকাটা পেলে আপনার এই ভবতারিণী মন্দিরের যে সংলগ্ন পার্কটি সহ রাজ্যের অন্যান্য পার্কগুলো আমরা সংস্কার করব। থ্যাংক ইউ। পরবর্তী অভিষেক দুটো হয়ে গেছে স্যার, এটা ইম্পর্টেন্ট। আপনি আমি মাননীয় ট্যুরিজম মিনিস্টার উদ্দেশ্যে বলছি যে মাননীয় জিতেন মজুমদার মহোদয় যে কথা বলেছে এটা হাউজিং বোর্ড থেকে করা হয়েছে এবং এটা নিয়ে অনেক প্রচার প্রসার করা হচ্ছে দীর্ঘদিন যাবৎ, এবং এটা মানে এমএলএ হিসেবে হোক বা জনপ্রতিনিধি হিসাবে এটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়েছে, কারণ মির্জাতে কোনোদিন সবসময় মির্জাতি কিভাবে চলে সেটা আপনারও একটা অভিজ্ঞতা আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেছনে ঘুড়িজলা আছে, তার সিনিক বিউটিও খুব সুন্দর। এটা হাফ ডান অবস্থায় পড়ে আছে একটু, এবং মানুষের জনমনে খুব একটা নেগেটিভ মানে ব্যাপারটা চলছে এটাকে নিয়ে, কারণ কোনো এরকম কাজ নেই যেগুলো হাফ ডান হয়ে আছে এটা। আর আরেকটা পার্ক আছে বনবীথি, এটা আপনার ইসাসরা পঞ্চায়েত অন্তর্গত, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের। এটা 94-3 এটা শিলান্যাস হয়েছে, তারপর থেকে এটা অ্যাবান্ডন করে আছে। আমাদের সরকার আসার পর কিছু কাজ হয়েছে। পরবর্তী সময় আমরা শুনেছি যে 75 লাখ তার জন্য স্যাংশন হয়েছিল, তারপর আর কাজ এগোয়নি। পাশাপাশি নগরবন যে পার্কটা আছে, যেটা আমাদের সাবরুম যাওয়ার পথে পেরেকিয়াতে অবস্থিত এবং মূল সড়কের উপর, অত্যন্ত সুন্দর জায়গা। এরকম গ্রিনারি এবং এত সুন্দর এনভায়রনমেন্ট আর অন্য মানে এত খুবই ভালো। এই পার্কটাকে যদি একটু ডেভেলপ করা যায় এবং এটা অভিষেক বাবু ঠিক আছে, নতুন সদস্য পুরানো সদস্যের আচরণ করবেন। হয়েছে আপনার অভিষেক বাবু? হ্যাঁ, যদি এটা হয় তাহলে খুব ভালো হবে, একটু বললে। ঠিক আছে অভিষেক, ঠিক আছে থাক। আপনি নতুন সদস্য, পুরানা আমরা অনেক এখানে আছি। সুশান্ত কিছু বলবেন এই ব্যাপারে? এটা হাউজিং করতে মাননীয় মুখ্যমন্ত্রী। ওকে। পরবর্তী সদস্য প্রশ্ন করতেছি বিন্দু দেবনাথ মহোদয়। My start question in 47. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী বিন্দু দেবনাথ মহোদয়, কোশ্চেন নাম্বার 1, কাঠালিয়া ব্লক এলাকাকে নগর পঞ্চায়েত
পঞ্চায়েত উন্নীত করার কোন পরিকল্পনা সরকারের আছে কিনা। আপাতত কোনো পরিকল্পনা নেই। তাছাড়া রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরে এমন কোনো প্রস্তাব আসেনি। 2 নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়। 1 নম্বর প্রশ্নের উত্তর অনুযায়ী 2 নম্বর প্রশ্নের উত্তর আসে না। 3 নম্বর না থাকলে তার কারণ 1 নম্বর প্রশ্নের উত্তর অনুযায়ী 3 নম্বর প্রশ্নের উত্তর আসে না। সাপ্লিমেন্টারি স্যার, ধনপুর বিধানসভার মূল কেন্দ্র তথা বাণিজ্যিক কেন্দ্র বলতে ধনপুরের কাঠালিয়াকে কেন্দ্র করে প্রায় 6টি পঞ্চায়েত কাছাকাছি অবস্থা রয়েছে, যেমন কাঠালিয়া, উত্তর মহেশপুর, দক্ষিণ মহেশপুর, কালীখলা, এডিসি ভিলেজ, নির্ভয়পুর, কালীকৃষ্ণনগর। জনসংখ্যার দিক দিয়ে প্রায় 25,000-এর উপর। ধনপুর বিধানসভা বরাবর একটি বহু চর্চিত বিধানসভা। এখান থেকে 4 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্বাচিত হয়েছে। এখন আমাদের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্র রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার চালাচ্ছেন। অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়টা যেন বিবেচনা করা হয়। আগামী দিনে আমরাও যেন আমাদের এই গ্রামীণ এলাকাতেও যেন নগর পঞ্চায়েতের সুযোগ সুবিধা পাই, সেদিকে লক্ষ্য রাখেন। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1994 সেই আইন অনুসারে নগর পঞ্চায়েত যদি করতে হয় কিছু অ্যাক্ট এখানে বলা হয়েছে, যেমন ত্রিপুরা মিউনিসিপালিটি অ্যাক্ট 1994 3 এবং রোমান 3 ব্র্যাকেটে ধারা, সে অনুসারে কোন এরিয়াকে যদি নগর পঞ্চায়েত উন্নতি করতে হয় তাহলে সেখানে রেভিনিউ জেনারেশন দেখতে হবে এবং সেটা দেখার পর তারপরেই চিন্তা ভাবনা করতে হয় যে এখানে রেভিনিউ জেনারেট হবে কিনা, সেগুলো একটা। 2 নম্বর হচ্ছে 1994-এর ত্রিপুরা মিউনিসিপাল আইন অনুসারে নগর পঞ্চায়েত যদি উন্নতি করা হয় তাহলে 50%-এর উপরে ওখানের জনগণের যে মূল জীবিকা, সেখানে যদি কৃষিকাজ ব্যতীত অন্য কিছু হয় তবেই সেটা গণ্য করা হবে। এর জন্য পরিপূর্ণ তথ্যের প্রয়োজন। যদি এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব সংশ্লিষ্ট আধিকারিকদের নিকট আসে, বিষয়টা বিবেচনা করে দেবে। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। তার আগে বলি চিন্ময় সরকার বাবু প্রশ্ন ছিল অ্যাবসেন্ট, শ্রী দীপঙ্কর সরকার প্রশ্ন ছিল অ্যাবসেন্ট। গোপাল বাবু, স্টার কোশ্চেন নাম্বার 83। Manoj Speaker, sir. Advisor start question number 83. Question number 1. राज्य রাবার, গ্যাস এটসেট্রা ওয়েস্ট ইন্ডাস্ট্রি স্থাপন করার রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, ত্রিপুরা রাজ্যে রাবার বা গ্যাস বেস ইন্ডাস্ট্রি স্থাপন করার কোনো পরিকল্পনা শিল্প ও বাণিজ্য দপ্তরের নেই। কিন্তু যদি কোনো বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে কোনো উদ্যোগী কারখানা খুঁজতে চান তবে শিল্প ও বাণিজ্য দপ্তর উক্ত শিল্প স্থাপনে তাদের প্রয়োজনীয় সহায়তা করবে। প্রশ্ন নম্বর 2, যদি থাকে কবে নাগাদ স্থাপন হবে বলে আশা করা যায়? উত্তর, বর্তমানে পিএনজিসিএল আওতাধীন 590টি গ্যাস বেস ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল কানেকশন রয়েছে। এছাড়াও 84টি কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল এর জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং পিএনজিসিএল দ্বারা দ্রুত গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। অধিকন্তু বিভিন্ন স্কিমের মাধ্যমে গ্যাস বেস ইন্ডাস্ট্রিয়ালদের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে ত্রিপুরাতে নতুন শিল্প স্থাপনের জন্য। এছাড়াও শিল্প দপ্তরের উদ্যোগে শান্তিবাজার স্থিত শিল্পতালুতে একটি নতুন রাবার পার্ক গড়ে তোলার উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার,
আমরা কিছুদিন আগে দেখেছি, এখন বলতে পারছি না, বরগুনাতে যে গ্যাস জ্বালানো হচ্ছে, গ্যাস প্রচুর। মন্ত্রীরা এসে বাইরে থেকে বলে ত্রিপুরা ইজ ফ্লোটিং অন দ্য গ্যাস। রতনবাবু ভালো গ্যাস দিতে পারে। গ্যাস প্রচুর মানে কোথায়? ত্রিপুরা বিভিন্ন জায়গায় নাকি আপনার মোহনপুরে নেই, আমি দেখেছি। আচ্ছা, আমি যেটা বলছি স্যার, ডিস্টার্ব করবেন না। মাননীয় মন্ত্রী মহোদয় জানাবেন কিনা যে গ্যাস বেস লাইক ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি গ্লোবাল টেন্ডারের মাধ্যমে বা বাইরে থেকে শিল্প উদ্যোগীদের এনে গ্লোবাল টেন্ডারের মাধ্যমে গ্যাস বেস ফার্টিলাইজার লাইক ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি এই ধরনের মিডিয়াম অথবা বিগ ইন্ডাস্ট্রি করার কোন পরিকল্পনা নেবেন? মাননীয় স্পিকার স্যার, উনি যে বিষয়ে বলেছেন, আমাদের দপ্তর এবং আমাদের সরকার সবসময় চেষ্টা করে যাচ্ছে ত্রিপুরাকে কিভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে রেখে আমাদের সরকার সবসময় জনকল্যাণে কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের দপ্তরের যে সিস্টেম, যে গাইডলাইন রয়েছে, যে আমাদের সিস্টেম রয়েছে, সেটা আমরা ফলো করছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের যে গ্যাস বেস যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টে যে আমাদের সিস্টেম রয়েছে সেটাকে ফলো করে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আমরা প্রয়োজন বুঝে আমরা অবশ্যই সেগুলোকে আমরা বিবেচনা করে দেখবো এবং পর্যালোচনা করব। ধন্যবাদ স্যার। আমার একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, রাবার ইন্ডাস্ট্রি যেগুলি বর্তমানে বর্জন নগরে হচ্ছে, এগুলি কিছু এজেন্সি আছে বাইরে, যেগুলি কোম্পানি, শুধু তাদেরকে আগরতলা বেস করে ইন্ডাস্ট্রি করার জন্য সরকারি তরফ থেকে তাদেরকে উৎসাহ করা হচ্ছে কিনা আমি জানি না। তবে রাবার উৎপাদন হয় গ্রাম অঞ্চলে, বিশেষ করে এডিসি এলাকায়। সুতরাং এখানে যদি কোন কোম্পানি বা কোন এজেন্সি যদি রাবার ইন্ডাস্ট্রি করার জন্য যদি আছে, সেটা যদি এডিসি এলাকায় যেখানে রাবার খুব উৎপাদন হয়, যেমন আমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র প্রচুর রাবার ইয়ে হয়, সেখানকার রাবার শিট, স্ক্র্যাপ বা লেটেস্ট এগুলি বাইরে বিক্রি করতে হয়। তাই আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ করব, যদি বাইরে থেকে কোনো কোম্পানি যদি রাবার ইন্ডাস্ট্রি করার জন্য ত্রিপুরায় আছে, সেটা যেন এডিসি এলাকায় যেখানে রাবার উৎপাদন হয় সেখানে করার জন্য ওনারা তাদেরকে পরামর্শ দেন, সে অনুরোধটা রইল। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আমাদের শুধুমাত্র আগরতলা বেশ নয়, আমাদের শান্তিবাজারও রয়েছে। পাশাপাশি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সবকা সাথ সবকা বিকাশ নিয়ে। তো আমরা চাইবো যে আগামী দিনে আমরা প্রয়োজন দেখে আমরা বিভিন্ন জায়গাতে আমরা পর্যালোচনা করে দেখবো যাতে করা যায়। ধন্যবাদ। পরবর্তী সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। স্যার, আমার কোয়েশন স্টার 98। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বরমগানা এমএলএ শ্রী রঞ্জিত দেববর্মানি, স্টার কোয়েশ্চেন 19। নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করার জন্য বন দপ্তর থেকে এ পর্যন্ত কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? উত্তর: নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করার জন্য বন দপ্তরের অন্তর্গত 19টি বন সুরক্ষা ইউনিট এবং 3টি বন্যপ্রাণী সুরক্ষা ইউনিট প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় টহলদারি চালাচ্ছে এবং অবৈধভাবে বালি উত্তোলনকারী মেশিন এবং গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং তাদের কাছ থেকে আর্থিক জরিমানাও আদায় করা হচ্ছে। বিগত 2 অর্থ বছরে অর্থাৎ 23-24 এবং 24-25 অর্থবর্ষে মোট 43টি অবৈধ বালি তোলার মেশিন, 207টি বালি বহনকারী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তাছাড়াও বৈধ বালি উত্তোলনকারী মালিকদের সাথে নিয়মিত মিটিং ও সচেতনতামূলক আলোচনা করা হচ্ছে। প্রশ্ন 2:
কতজন অবৈধ বাজি উত্তোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং কত আর্থিক জরিমানা সংগৃহীত হয়েছে? বিগত 2 অর্থ বছরে অবৈধ বাজি উত্তোলনকারীদের এখন পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর্থিক জরিমানা হিসেবে মোট 11,28,761 টাকা আদায় করা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, সারা ত্রিপুরায় সঙ্গে আমার কোয়ায় যেমন সদর, ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিশেষ করে বালু উত্তোলন, অবৈধভাবে বালু উত্তোলনের যে ইয়েটা খুব বেশি চলছে। আমরা সচরাচর বিভিন্ন গ্রামাঞ্চলে যখন যাই তখন রাস্তার পাশে অবৈধভাবে বালু উত্তোলন করাটা আমরা চোখে পড়ে। আমি আপনাকে বলবো, মনপুর সাব ডিভিশনে, মনপুর রেঞ্জের অধীনে যে বড়কাতাল থেকে আপনার ওই অবিচরের বাজার যে রাস্তা সোনাই নদীর উপর অন্তত কমপক্ষে 8টার মতন স্যার অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, ওইখানে ক্ষেত ভেঙে যাচ্ছে। ঠিক সেমনি যে মান্দাই রেঞ্জের অধীনেও স্যার প্রচুর অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। শুধু বালু উত্তোলন না স্যার, ইট বাতার জন্য এডিসি এলাকা থেকে মাটি ট্রাক প্রতিদিন বিভিন্ন রেঞ্জ এলাকা থেকে শত শত গাড়ি ইট পাতার জন্য মাটি কেটে আনা হচ্ছে। এগুলি আরো জোরদার করা হোক। আমি আপনার মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, এগুলি যাতে অবৈধভাবে যে বালু উত্তোলনটা, এটা আমাদের কৃষি জমিটা ভেঙে যাচ্ছে, কৃষি জমিগুলি ভেঙে যাচ্ছে স্যার। আর দ্বিতীয়ত হইল, যেগুলি জমি থেকে মাটি নেওয়া হচ্ছে ইটবাতার জন্য, তার জন্য প্রচুর জমি ওইখানে নষ্ট হয়ে যাচ্ছে। একজন জমি বিক্রি করবে, অন্যজনের জমিটা নষ্ট হয়ে যাচ্ছে, কৃষি কাজ করতে পারে না। তাই এই সারা ত্রিপুরাতে সঙ্গে ওয়াই এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে যে অবৈধ বালু উত্তোলনটা স্যার, এটা আরো জোরদার করে বন্ধ করার জন্য আমি আপনার মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বরং এমএলএ যে কক সামানি খুব হামজা গাইতে, গত 1 বছর ধরে আমি খুব চিন্তিত। এটা অস্বীকার করার কোনো বিষয় নেই। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট যে যেখানে অবৈধভাবে এগুলো হচ্ছে এগুলো বন্ধ হোক। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি লাঞ্চ টাইমে আবেদন জানিয়েছি। ফরেস্ট প্রোটেকশন ইউনিট FPU এখনো অত্যন্ত দুর্বল। আমার কাছে যা ম্যান পাওয়ার আছে, মোস্ট অফ দেম আর 50+। যারা দৌড়াতে পারছেন, ফিজিক্যাল ফিটনেসের অভাব রয়েছে। যে বন্দুকগুলো আছে, বন্দুকেরও একটা সম্মান আছে। আমি দেখেছি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বন্দুকের একটা সম্মান আছে। আমরা যে নিজেকে ভিআইপি বলি, বন্দুক নিয়ে যারা আমাদের সঙ্গে ডিউটি না করে ভিআইপির কোনো মর্যাদা থাকবে না। ঠিক এমনি একইভাবে বন দপ্তরের কাছে যে বন্দুকগুলো আছে, এটাকে মানুষ বেশি সম্মান দেয় এবং দপ্তরের থেকে 50টি AK-47 রাইফেল কেনার জন্য হোম মিনিস্ট্রির কাছে আমি চিঠিও দিয়েছি যে 303 রাইফেল গুলো এটা রিপ্লেস করে AK-47 যাতে সম্মান পাওয়া যায়, এ ধরনের বন্দুক FPU-দের কাছে দেওয়ার জন্য, এবং 400 জন DSI প্রত্যেকটি DFOর কাছে 50 জন করে ইন 8 ডিস্ট্রিক্ট 540 বা 400 জন FPU-কে জোরদার করতে পারবে। আমি জানি যে দেয়ার আর সো মেনি প্লেসেস, এবং আমি নিজেও ফোন করার সময় DFO-দের বলি যে ওই জায়গায় এমন ঘটনা হচ্ছে। বাট দি স্যাডেস্ট পার্ট ইজ, আমাদের পার্টিটা সেখানে পৌঁছানোর আগে তারা খবর পেয়েছে। তো তার জন্য বন দপ্তর আমরা গতবার মিটিং করে সিনিয়র ম্যানেজমেন্ট গ্রুপদের দিয়ে মিটিং করে বলেছি যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ করা যায় কিনা ফরেস্ট দপ্তরে, যাদের কাজ থাকবে কোথায় এগুলো হচ্ছে, এবং একটা স্পেশাল টাস্ক ফোর্স এখানেই থাকবে আমাদের সঙ্গে হেডকোয়ার্টার্সে, সেখানকার লোকাল অফিসারদের না জানিয়ে এগুলোকে রেড করা। সো নাও অল দিস ডিপেন্ডস মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, যিনি আমাদের মুখ্যমন্ত্রীও
if he allows me to utilize the services of 400 ESR Jawans, please give me some time, I can assure the house. এই সমস্ত অবৈধকারী যারা কাজ করছে তাদের বিরুদ্ধে শক্তপোক্ত ব্যবস্থা নিয়ে। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার, সাপ্লিমেন্টারি স্যার। বলুন। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় বন দপ্তরের মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে। জানি না সারা ত্রিপুরায় কি অবস্থা, কিন্তু আমার অম্পিনগর এলাকায় অবৈধভাবে লক পাচারের কাজ চলছে। আমি বারবার এসডিও সাহেবকে জানাই, তো উনি জানান আমাদের পেট্রোলিং স্টাফের অভাবের কারণে আমরা কাভারেজ দিতে পারছি না। সেইভাবে আমার কাছে বলতো ওনারা। আমিও বারবার চেষ্টা করি। আমি যখন রাত 9-10টায় যখন আমার অ্যাসেম্বলি থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ধারে না হলেও 20 জন থেকে 30 জন আপনার ওই মেশিন দিয়ে গাছ কাটছে, তো সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই, এসডিও সাহেবদের জানাই। আমি জানানোর আগেই ওরা খবর পেয়ে যায়। তো কোনো না কোনোভাবে লিঙ্ক আপ আছে বোধহয়। তার জন্যই আমি এই 2 বছরের মধ্যে অনেকবার আমি চেষ্টা করেছি, এরপরে আমি পারছি না। এবং আমি মাননীয় মন্ত্রীর কাছে অনেকবার জানাচ্ছি এই ব্যাপারে বিষয়টা দেখার জন্য। এবং আপনার মাধ্যমে আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে বন ধ্বংস হওয়ার ফলে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে কমে যাচ্ছে, বায়োডাইভার্সিটির ব্যালেন্স নষ্ট হচ্ছে, ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হচ্ছে। তাই আমরা বন সৃজনতার দিকে আমরা সবাই এগিয়ে যাওয়ার আমরা কথা বলি, কিন্তু বাস্তবে যা হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I fully agree with the statements of Honorable MLA Sripakanlal Jamatia. উনি আমার সাথে many a times he had discussion regarding this issue. I can only tell is, see, transfer is a policy. If we do not transfer the offices in regular basis, they create their own route. যে কোনো অফিসার যদি 4 বছর 3 বছর ধরে একটা জায়গায় বেশি সময় কাজ করে, সেখানে I am not blaming it. I think the officers might feel bad about it, but it happens. আমাদের মনুষ্য জীবনে এটাই হয়, যখন আমরা একটা জায়গায় থাকি সেখানে মানুষের সাথে আমাদের পরিচয় গল্প হয়, মানুষের খাতিরদারির কাছে আমরা অনেক সময় নত স্বীকার করতে হয় আমাদের। তো GAPMT is the department of Honorable CA, and আমার মনে হয় আমি আমার দপ্তরের থেকে অনেকগুলো প্রপোজাল দেব। I have to give those proposals, and I am sure with the help of Honorable CM, I will be able to do some relocations of the officers who are working for longer time in a specific place. এবং আমার কাছেও কিছু কিছু খবর আছে যে সবাই সব মানসিকতা নিয়ে কাজ করছে এমন না। And without transfer, I think all these problems what honorable members are raising in the house, probably this is not possible. But FPU কে শক্তিশালী করা, কিছু TSR এর সহযোগিতা পাওয়া, এবং with all these relocations of the offices, I am sure in the next 6 months, 7 months of time, the department will be able to control all these problems raised by honorable members. Thank you. পরবর্তী প্রশ্ন সাপ্লিমেন্টারি স্যার। প্লিজ, দুটো হয়ে গেছে, প্লিজ। আমার মনে হয় বৈধ অবৈধ বাণিজ্য না, এটা একটা বিষয় আছে, এটা স্টাফ দরকার। আমাদের রাজ্যে কিন্তু বায়ু খনি প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে রাজ্যে। তাহলে ধরুন বৈধ করে বন্ধ করেছিল, অবৈধ বন্ধ হয়েছিল। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সায়েন্স অ্যান্ড টেকনোলজি
এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কৃষি প্রযুক্তি বলছে কৃষি জমি করছে। এটা একটা সমস্যা, কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে। এই যে জিনিসটা আমার মনে হয় যে একটা অন্য পশ্চিমবঙ্গে আমি নিচে গেছি, এক জায়গায় বালির খনি আছে, বালির খনি নেই কিন্তু, সুতরাং আপনাকে বালি তুলবে কিন্তু, আবার ঘর বানাবে, প্রত্যেক বাড়িতে বিল্ডিং হচ্ছে এখন, আবার সাথে সাথে কৃষি জমি, নদীর পাড়ে কৃষি জমিও বাড়ছে। এই একটা সমস্যা কিন্তু আমাদের হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটু কষ্ট করে আপনি নিজে এই কয়েকটা ডিপার্টমেন্টে থাকুন। এটা কিন্তু আমাদের সৃষ্ট নয়, নেচার। কারণ এত বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, কাজ বন্ধ হয়ে যাবে তা, এটা একটা সমস্যা। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন যুবভাবে রয়েছেন শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া, শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার হলো 105। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের 3 জন বিধায়িকা যুগ্মভাবে এই প্রশ্ন জেনেছেন। রাজনগর বিধানসভার অন্তর্গত রাধানগরে, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর বাজারে এবং সুরমা বিধানসভার দুর্গাচুমনি বাজারে মোটর স্ট্যান্ড নির্মাণের কোন পরিকল্পনা দপ্তরের আছে? মোটর স্ট্যান্ড নির্মাণ যখন আমাদের পরিবহন দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেটা আইদার সেখানকার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ থেকে প্রস্তাব আসতে হয় বা স্থানীয় প্রশাসন থেকে সেটা আসতে হয়। এখন পর্যন্ত আমরা সেখান থেকে এমন কোন প্রস্তাব পাইনি বা আসেনি, যে স্বাভাবিকভাবেই বা ভবিষ্যতে যদি কোন প্রস্তাব এ ধরনের আসে আমরা নিশ্চয়ই সে দিশে বিবেচনা করব এবং এই 3 স্থানে মোটর স্ট্যান্ড নির্মাণের কাজ কিভাবে করা যায় সেটা আমরা পরিচালনা করব। থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়, না থাকলে তার কারণ আমি যেটা বললাম যে এই প্রশ্নের উত্তরে প্রশ্ন আসে না, আর থাকলে কবে করা হবে সেটা যদি প্রস্তাব আসে আমরা নিশ্চয়ই করব। তার বাইরে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে বর্তমানে আমাদের মেলাঘর, শান্তির বাজার, গন্ডাপিসা, জিরানিয়া, মনু, রাজারবাগ, উদয়পুর এমন সারা রাজ্যে প্রায় 8টি জায়গায় 127 কোটি টাকা ব্যয়ে মোটর স্ট্যান্ডের কাজ সেখানে চলছে। তার বাইরে এবার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী আমাদের যে বাজেট, সেই বাজেটে 4টি নতুন মোটর স্ট্যান্ডের প্রভিশন রাখা হয়েছে। সেটা হচ্ছে আমাদের যতনবাড়ি, কল্যাণপুর, বিশালগড় এবং শিলাইমোহনপুর মোটর স্ট্যান্ড, প্রায় 20 কোটি টাকা। সারা রাজ্যে যে ভগ্ন দশায় মোটর স্ট্যান্ড গুলো ছিল সেগুলোকে পুনরায় সাজিয়ে তুলে নতুন ভাবে তৈরি করে আমরা পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় করার চেষ্টা করছি, সাবলীল করার চেষ্টা করছি। স্বাভাবিকভাবেই 3 জন বিধায়িকা যুগ্মভাবে যে প্রশ্নটা এনেছেন সেটা যদি আমাদেরকে প্রস্তাব আকারে দেন, নিশ্চয়ই আগামী দিনে আমরা বিভিন্ন স্কিমে সেটাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় এবং নতুন মোটর স্ট্যান্ড তৈরি করা যায় সে বিষয়ে আমরা কাজ করি। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রীমতী স্বপ্না মজুমদার এবং শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার্ট কোশ্চেন নাম্বার হলো 103। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের শ্রীমতী স্বপ্না মজুমদার এবং স্বপ্না দাস পাল মহোদয় যুগ্মভাবে যে প্রশ্ন নিচ্ছেন, রাজনগর বিধানসভার অন্তর্গত চোত্তাখোলা মৈত্রী পার্কটি এবং সুরমা বিধানসভার অন্তর্গত সানাইয়া রিয়াংপাড়ার সঞ্জয় টিলা পার্কটিকে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলার কোন পরিকল্পনা দপ্তরে আছে কিনা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের চোত্তাখোলা, যেটা দক্ষিণ জেলায় অবস্থিত, যে ইন্দো বাংলার মৈত্রী উদ্যান হিসেবে আমরা জানি, সেটাতে আমাদের প্রায় 4.5 কোটি টাকার মতো স্বদেশ দর্শন যে স্কিম তার আন্ডারে আমরা ব্যয় করেছি এবং তার মধ্যে নতুন যে জিনিসগুলো আমরা অ্যাড করেছি গত কয়েক মাসের মধ্যে, সেটা হচ্ছে পাথওয়েজ, গাজিবো 10টা, আউটডোর সিটিং, সোলার ইলুমিনেশন, পাবলিক টয়লেট 2টো, souvenir shop and cafeteria, solar powered boats, welcome gate, compound fencing, angling platform and floating jetty। এই 11টা কম্পোনেন্ট প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে আমরা নতুন ভাবে চোত্তাখোলা পার্কে অ্যাড করেছি
যেটা বিগত দিনে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার অভাব ছিল, এবং পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেই জিনিসগুলো সেখানে অ্যাড করা ছিল না বা করা হয়নি উদ্দেশ্য প্রণীতভাবে। তো স্বাভাবিকভাবে রেভিনিউ আর্নিং এর কোনো প্রশ্নই আসে না। স্বদেশ দর্শন 2-তে আমরা এই 11টা কম্পোনেন্ট 4.5 কোটি টাকা ব্যয় করে সেখানে করেছি, এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাইছি মাননীয় বিধায়িকা, যে আগামী 10 দিনের মধ্যে, আমাদের বাজেট সেশনের পর আগামী 10 দিনের মধ্যে সেটাকে নতুন করে আবার উদ্বোধন করা হবে। শ্রীমতী আমাদের স্বপ্না দাস পাল মাননীয় বিধায়িকা যে প্রশ্ন এনেছেন আরেকটি, সানাইয়া রিয়াংপাড়ায় সঞ্জয় টিলা পার্কটিতে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলার কোন পরিকল্পনা আছে কি? মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা যে তুইসুই ফল, যেটাকে আমরা সুরমাচড়া ফল বলি, সেটা তৈরি হয়েছে, এবং প্রণজিৎ সিংহ রায় মাননীয় অর্থমন্ত্রী যখন পর্যটন দপ্তরের মন্ত্রী ছিলেন তখন সেটার কাজ শুরু হয়েছিল, এবং আমি যখন পর্যটন দপ্তরে এলাম তারপর সেটা সম্পূর্ণ হয়েছে সেই কাজ, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা সেটাকে উদ্বোধন করেছি। বর্তমানে সেটা একটা কোঅপারেটিভের মাধ্যমে চালানো হচ্ছে, এবং রেভিনিউ সেখান থেকে স্থানীয় যে জনগণ, বিশেষ করে উপজাতি অংশের জনগণ, তারা সেখান থেকে একটা ভালো রেভিনিউ পাচ্ছে, এবং পর্যটকদেরকেও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে দাঁড়িয়েছে সেই পার্কটি। আগামী দিনে আমরা ভারত সরকারের স্বদেশ দর্শন 2-র মাধ্যমে কি করে আরো আকর্ষণীয় করে তোলা যায় সেদিকে আমরা যত্ন নেব, কারণ একসঙ্গে আমরা যে প্রজেক্ট গুলো পাঠাই ডিপিআর বেস, সেটা একসঙ্গে আমরা সেই স্যাংশন গুলো পাই না, ফেজ ওয়াইজ আমরা পাই। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার এই দুই তরফ থেকে আমাদের প্রচেষ্টা রয়েছে যে সারা রাজ্যে যে পার্কগুলো রয়েছে বা আকর্ষণের যে কেন্দ্রীয় বিন্দুগুলো রয়েছে পর্যটকদের জন্য, সেগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা। তো আমি আপনাকেও আশ্বস্ত করতে চাইব আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টা থাকবে, যাতে করে আপনি যে পার্কটির কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যেটার উদ্বোধন হয়েছে সেটাকে আরো কি করে আকর্ষণীয় করে। ধন্যবাদ। প্রশ্নকর্তা সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনার যে দিশা রয়েছে পর্যটন কেন্দ্রগুলিকে আগামী দিন সুসজ্জিত করে তোলার জন্য, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। নমস্কার। পরবর্তী প্রশ্ন। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব, আমাদের ধনপুর বিধানসভা মোহনপুর কার্ডি ব্লক অন্তর্গত দক্ষিণ তুইবান্ধা এডিসি ভিলেজে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে চণ্ডীর পার্কটি রয়েছে, সেই বিষয়ে কোনো উন্নয়নের কোনো পরিকল্পনা আছে কিনা? যদি থাকে আমাদের এলাকার যুবক এবং এলাকার সাধারণ মানুষ খুব উপকৃত হবে, এবং সারা ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিদ্যুৎ মাননীয় বিধায়ক সেটা প্রশ্ন এনেছি। উনি আমাকে আগেও বলেছেন, আমি ব্যক্তিগতভাবে সেটা ভিজিট করেছি, এবং এটা খুব মাসমেরাইজিং একটা বিউটি। আমি যদি কেউ সেখানে না যায় সেটা উপলব্ধি করতে পারবেন। আমি সেখান থেকে মাননীয় বনমন্ত্রীকে ফোন করেছি, ফরেস্ট মন্ত্রীকে, যে এই স্থানটা যেটা ফরেস্টের অধীন সেটা আমাদেরকে হ্যান্ড ওভার করুন। এবং আমি সেখানে যাওয়ার পর আমি জানতে পারলাম প্রণজিৎ বাবু যখন পর্যটন দপ্তরে ছিলেন উনিও চেষ্টা করেছেন, কিছু কাজও হয়েছে, কিন্তু ওই যে আবার সেই ফরেস্ট দপ্তরের যে সমস্যাগুলো রয়েছে তার জন্য সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আমি মাননীয় অনিমেষ দেব বর্মা, মাননীয় ফরেস্ট মিনিস্টার, ডিসিসিএফ মিস্টার শ্যামল, ওনাদের সঙ্গে বসে সেক্রেটারি ট্যুরিজম, ডাইরেক্টর ট্যুরিজম, আমরা বসে কিভাবে এটা আমরা নিতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং আলটিমেটলি যেটা আলোচনা এসছে যে ফরেস্ট ডিপার্টমেন্ট ক্যানট হ্যান্ড ওভার দ্য প্লট অফ ল্যান্ড টু ট্যুরিজম ডিপার্টমেন্ট। যদি কিছু করতে হয় তবে উই হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য ফান্ড টু ফরেস্ট ডিপার্টমেন্ট। আমরা যেভাবে চাইবো ফরেস্ট ডিপার্টমেন্ট সেই গাইডলাইন মোতাবেক সেটা তারা করতে পারে। তো যেটাই করতে হবে উইদিন দ্য গাইডলাইন আমাদের করতে হবে। আমরা আগামী দিনে সেটা প্রস্তাব পাঠাবো, আমি আপনাকে আশ্বস্ত করছি। এবং এটা নারিকেল কুঞ্জ বা ছবি মোড়ার মতোই আমি বলবো যে নারিকেল কুঞ্জ এবং ছবি মোড়ার অ্যামালগামেশন একটা চিত্তছড়া যে পার্ক, মানে জলাশয় সারাউন্ডেড বাই হিলি টেরেন ফ্রম অল কর্নার্স, এবং এটা খুব মনোমুগ্ধকর এবং ত্রিপুরা রাজ্যের একটা
উৎকৃষ্ট পর্যটন ক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারি। আগামী দিনে আমরা সে দিশায় কাজ করব। খুব স্বল্প সময়, একদম 10 মিনিট আছে। মাননীয় সদস্য শ্রী দিলীপ কুমার রিয়াং মহোদয়। Star number 229. Honorable Speaker, sir. Honorable Membership Dilip Kumar Riang is admitted question number 229. Question number 1. Is there any plan to set up new cooperative bank at Kombol Hatai, Asbeke Dosta and Anandanagar? Answer: no. At present, there are no such plan to open new branches by Tripura State Cooperative Bank Limited in the proposed in village. Question number 2. If so, when? Answer: not applicable. Question number 3. If not, why? Answer: the proposed area are not unbanked. Opening of another bank branch on those area seems to be non-viable, non-feasible, owing to presence of Tripura Gramin Bank branch at Dosta, the State Bank of India at Anandabazar. It is reported one branch of Tripura Gramin Bank of Anandabazar has been merged with Tripura Gramin Bank Kanchanpur branch due to non-viability. Thank you, sir. Supplementary, sir. No, you are শেষ. Supplementary. না, একদম টাইম শেষ। মাননীয় সদস্য যখন প্রস্তাব শেষ হলো, যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্ন উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সব তারকা চিহ্ন পেয়ে প্রশ্ন উত্তর মধ্যে সভা টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে মাননীয় মন্ত্রী অনুরোধ করছে। একটা ঘোষণা, মাননীয় সদস্য এখন নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আগামী 1 এপ্রিল 2025 তারিখে বিধানসভা অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আগামী 28 মার্চ 2025 এবং 1 এপ্রিল 2025 তারিখে রেফারেন্স পিরিয়ড এবং পোলিং অ্যাটেনশন নোটিশ গ্রহণ করা সম্ভব হয়েছিল বলে আমি সবাইকে অবগত করছি। রেফারেন্স পিরিয়ড স্যার জিরো আমার আমি তো দাঁড়াই না। গতকাল স্পিকার অফ দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রী যে একটা প্রস্তাব দিয়েছে, খুব সুন্দর প্রস্তাব। এটা খুব ভালো লাগছে না, এটা প্রধান বিরোধী দল অ্যাবসেন্ট। আমি বলবো, আমি একটা রিকোয়েস্ট রাখবো, প্রস্তাব রাখবো, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেটা কার্যকরী করার জন্য একমাত্র আপনি বিরোধী দল নেতা এবং আমাদের পরিষদের মধ্যে ডেকে এটা একটা সমাধান করা উচিত আমি মনে করি। কেন স্যার, এই যে আমাদের ত্রিপুরার 40 লক্ষ লোকের যে আলোচনা হচ্ছে, এখানে বিরোধী দল থাকবেন, এটা হতে পারে। আই সাপোর্ট অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট চিফ মিনিস্টার প্রপোজাল এবং সেটা ইমপ্লিমেন্ট একমাত্র আপনি করতে পারেন। থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে একটা কথা আমি রতন বাবু বলি। রতন বাবু, সবাই শুনুন। চিফ মিনিস্টার, আমরা সিটিং ইন দ্য অ্যাসেম্বলি আমরা বলি লিডার অফ দ্য হাউস। লিডার অফ দ্য হাউস যখন উদাত্ত আহ্বান রেখেছেন গতকালকে যে গণতন্ত্রের মধ্যে বাকবিতণ্ড হবেই, ওএলএনএম এসে স্লোগান বিক্ষোভ দেখাবেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তাদের অধিবেশনে বিরোধী দল থাকবে না, এটা আমাদেরও মানতে কষ্ট হয়। আসুন আমরা একসঙ্গে বসে সমাধান করি, কথাবার্তা বলি, আলোচনা সব হয়। এছাড়া অংশগ্রহণ করুন। এই উদাত্ত আহ্বানের পরে ফাইনাল অথরিটি লিডার অফ দ্য হাউস বলার পরে আমি মনে করি না যার কাউকে ডাকার প্রয়োজন আছে। ওনাকে বড় সাজেশন দিয়েছেন, ধন্যবাদ। স্যার, অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, অধিবেশন বয়কট বাংলাদেশ। সংসদে বলতে দেওয়া হচ্ছে না, স্পিকারের বিরুদ্ধে ক্ষুব্ধ রাহুল। মানে ব্যাপারটা হলো, বলছে 7 দিন আমাকে কথা বলতে দিচ্ছে না। এই অভিযোগ এখানে আপনাদের দোসররা
অভিযোগ করছে স্পিকারের বিরুদ্ধে ডাইরেক্ট। উনি কিভাবে এপিল করে? লিডার অফ দি হাউস, আপনারা বলেছেন বলুন, লিডার অফ দি হাউস এপিল করেছে, এবং ওই যে একই জিনিস। তো একটা জিনিস মনে করতে হবে, আসলে খুব ভালো, কিন্তু যতটুক তাদেরকে চিনি, যে একবার বলতে পারে সে পুলিশ, যে দুইবার বলতে পারে সে সেলফিশ, যে তিনবার বলতে পারে সে অপরচুনিস্ট, যে বারবার বলতে পারে সে কমিউনিস্ট। বারবার বলতে পারে, ক্যারেক্টার গলতি, বারবার যে গলতি করে সে কমিউনিস্ট। এটা তো এসব জিনিস আপনারা বলতে পারেন, আপনারা তো প্রেস কনফারেন্সে ছিলেন, বাধা দিলেন না কেন? ইট ইজ নট ডেমোক্রেটিক ওয়ে। আপনারা তো প্রেস কনফারেন্স ছিলেন, ওনার ছিল না, আপনি কেন বললেন না কেন? না ডিবেটের বসত, উনি তো ছিলেন, সেদিনই তো আপনার বলা উচিত ছিল, না এসব করবেন না, আমরা আলোচনা করছি। আপনি ইনিশিয়েটিভ নিতেন, আপনি তো মিডিয়াতে এসব কাজ করছেন, হেল্প করুন, 100 কাল আলোচনা আসে। এই হাউসে নতুন করে বয়কট না, বহুত বয়কট হয়েছে, এটা আপনিও জানেন, আমিও জানি। সুতরাং আপনি প্রেস কনফারেন্স করেছেন, সেখানে ছিলেন, যে ইমিডিয়েট এসে আপনি কাজ করবেন, 100 বার ওয়েলকাম করে। আমাদের লিডার অফ দি হাউস বলা মানে সবাই বলা, ফাইনাল অথরিটি। স্পিকার আলাদা করে বলবে সব ঠিক, এটা উনি স্পিকার বললে ভালো, আমার কোনো আপত্তি না বলবে, এপিল তো করছে, উনিও তো সাপোর্ট করছে এপিলটা, এখানে আমরা উঠাচ্ছি। আমি না ওদেরকে, আমি জানি 100% বললে আসবে। বলেছে তো, আমার লিডার বলেছে, এই হাউসের লিডার বলেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I first express my thanks to the Chief Minister. গতকালকে আমি এখানে বসে আমি একটা ছোট্ট নোট ওয়াচিং ওয়ার্ককে ওনাকে দিয়েছেন। You responded very in a positive manner. I must appreciate this. Second, you are the custodian of this house. Undoubtedly he is the leader. But if we all feel that their absence is really paining all of us, and it should not happen, I will request you please take the responsibility of calling them during half time to your chamber, the leader of their group, and request him for his presence along with other legislators. এটা ইগোর ব্যাপার না, এটাকে এখন রতন বাবু, প্লিজ ডোন্ট ট্রাই টু aggravate the situation. We want what? This is the district. Yesterday also I didn't press conference কথা বলছেন, I didn't speak a word. Almost I took entry and I saw a press conference. Please. Mr. Burman sir, that time you should advise them. Press conference. Please. আমি সিচুয়েশনটা জানেন না, সিচুয়েশন মাঝে কথা বলবে না, অল জার্নালিস্ট আমি গেছি একটা আহ্বান করতে, গিয়ে দেখি প্রেস ফ্রি। তখন একজন এমএলএ বলল, চেয়ার ছেড়ে দিয়ে আমাকে বললো বসতে। আমি 2-4 মিনিট বসে চলে এসেছি। I didn't utter a single word. And he has all legitimate right to call a press conference and say, narrate the incident, what had happened. আমি আপনার কাছে folded hands. You are the customer of this house. I will appeal যে আপনি ডেকে আপনারা রিকোয়েস্ট করুন, উনি সহ অন্যান্য এই যে মুখ্যমন্ত্রীর আহ্বানটাকে কার্যকর ম্যাটেরিয়ালাইজ করার দায়িত্ব আপনার। It should not force, এটা একটা ফলস থ্রো হওয়ার হোক, আমি চাই না। It's a responsibility when he has taken a appeal, it is a responsibility of all of us. Yes, you can say you are acting as a mediator. Yes, I am acting as a mediator. But you have to take the initiative of specifying them and asking them to take entry in the house. It is your responsibility. You are the customer of the house. The situation is exhibited. Someone or the other is exhibiting the situation. Okay, fine, please conference. Please, okay. Denying the Honorable Chief Minister. আপনি একটা কথা বলিস না, চিফ মিনিস্টার সেদিনকে he was kind enough to raise him his feet on that day itself. Due to the shouting and all, everyone was shouting, and probably he went unnoticed. Otherwise, had he said on that day itself, they would have been testified.
ওনাদের অ্যাবসেন্স ইজ দ্য ফেলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। Now you should. You have to admit it. Now it's open. Now it's open by the media. That's open by the media. The chief minister called them, come and join and sit in the assembly. আপনি তো ব্যক্তিগত করার দায়িত্ব No. You are the custodian of the house. Who is responsible? You should tell them yesterday night when they are precipitate, then you should have pleased it. Okay. You should not be honorable speaker, sir. He also belongs to the opposition camp, but with a separate political identity. Why he is so much sympathetic towards the CPI people? Don't want to CPI. We are at a loss. It is not the CPI. You also. This is the problem. No. This is your problem. Honorable member. You identify you also as CPI of your opponent. I will identify them how the elected dictated. You will I will your right. It is our responsibility. It is our Honorable Chief Minister being the leader of the House, even how many times? Sushant, please sit. How many times? This is not happening. Sitting. Honorable leader of the House has given a clear all again on the speaker has I told that people. I told that you are trying to give indulgence to the undemocratic this way of the CPI. No. CPI, We should not give indulgence to that. CPI, your left side, the senior member, they are not governing like you. Okay, no. Senior member, they are not. এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্য নিকট থেকে দুটি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। এই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সবাই উত্তর অনুমতি দিয়েছে। Every session, in every session he will shout. In every session he will shout. In every session he will shout. And he wants to show that he has never bent upon to আপনি অসভ্য কাজ করবেন না, আপনার তো বাঙালি কেউ ভয় পায় না। অসভ্য কাজ করবেন না আপনি। কেন অসভ্য কাজ করছেন? চোখরা যাচ্ছেন কেন? কাকে চোখরা যাচ্ছেন? না, চোখরা নামেন না। ব্যক্তিগত কারো কিছু নয়, চোখরা নামেন না। আপনার বাধ্যকতা আছে কেন আমরা জানি। You proposed, but your appeal probably denied. So why you are shouting here? No, your appeal, your proposal, your appeal, your proposal denied. Why you are shouting? You always, in every session, if you happy to shout and to collect all of India's eyes. No, please. Reference period we have See, Shubham Nebama. No. So, please, I want to. Listen, honorable speaker, sir. Honorable member, please. With due respect, I would request you to recall your days when you were the LOP, when you used to sit there on this chair. What was the role of CPI when they were the ruling? At that time, they are in the ruling party, and you used to sit there. What was their role? And now you are shouting on their behalf. This is most undemocratic. Don't try to give indulgence to their undemocratic. I think you should personal political benefit. If this attitude or personal benefit. No, please. Sushant Babu, please. প্লিজ, এখন আমি মাননীয় সদস্য শপথ নির্মাণ করছি। আমি তো রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের বিভাগকে অনুরোধ করছি। শপথ দেওয়া বলুন প্লিজ। গত 26/3/2025 তারিখে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত সংবাদ সরকারের উদাসীনতায় দুর্গোষর ধরে রোগী কল্যাণ সমিতির কালখণ্ড সম্পর্কে আমি স্বাস্থ্য দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় অনুরোধ করছি এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য। যদি আর সম্ভব না হয় অপর কালো পরবর্তীতে তারিখ জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 1 তারিখ 1 এপ্রিলের উত্তর দেব। দ্বিতীয় রেফারেন্স নোটিশ জানিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়। every session it should have it to create some. আমি ওরা রেফারেন্স নোটিশ বিষয় সমর্থন অনুরোধ করেছি। মাননীয় সদস্য হচ্ছে বিষয়বস্তু উল্লেখ করবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সের বিষয়টি হল রাজ্যের মাছের যোগান বৃদ্ধি করার ক্ষেত্রে দপ্তরের পরিকল্পনা সম্পর্কে। আমি মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি
ঘনিষ্ঠভাবে বিবৃতি দিতে যদি আজকে না পারেন অপারগণ অন্যদিনের সময় এবং তারিখ দেবেন। অনারেবল স্পিকার স্যার, এর উত্তর আমি আগামীকাল দেব। রেফারেন্স পিরিয়ড উল্লেখ্য বিষয় বিবৃতি প্রদান। সদস্যগণ এখন সবার কাজ ছিল রেফারেন্স পিরিয়ড। আজ একটি রেফারেন্স পিরিয়ড ও সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী বিধি স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ড বিষয়ে চূড়ান্ত আলোচনা মাননীয় সদস্য রঞ্জিত দাস। আমি পূর্ত ডিডব্লিউ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বর্ণনা বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তু হল জম্বুর জলাশয়ে সংরক্ষিত জলকে পরিশোধিত করে জনগণের পানীয় জল হিসেবে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করার উদ্যোগ নেওয়া প্রসঙ্গে। এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে রিগার্ডিং রেজিং ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স, অর্থাৎ গম্বুর জলাশয়ে সংরক্ষিত জলকে পরিশোধিত করে জনগণের পানীয় জল হিসাবে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করার উদ্যোগ নেওয়া প্রসঙ্গ। দপ্তরের পরিকল্পনা অনুযায়ী গম্বুর জলাশয়ের সংরক্ষিত জলকে কেন্দ্র করে অলরেডি ধলাই জেলার গম্বুরনগর ব্লকের রানীপুর ভিলেজ কাউন্সিলের অন্তর্গত সদাইনন্দ পাড়াতে একটি এবং নাইকাছড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত প্রভু গ্রাম পাড়ায় একটি ইনোভেটিভ প্রকল্প স্থাপন করা হয়েছে, যার মধ্যে সদাইনন্দ পাড়া একটা ইনোভেটিভ প্রকল্প, সেটা বিগত মার্চ 2024 ইংরাজি সনে চালু করা হয়েছে। এই প্রকল্পের মধ্যে মোট 65টি পরিবারের পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে এবং প্রভুরাম পাড়া ইনোভেটিভ প্রকল্পটি বৈদ্যুতিক সংযোগের অপেক্ষায় আছে। সেটা যখন দেওয়া হবে তো সেটা আমরা চালু করে দেব। এই প্রকল্পের মাধ্যমে 55টি পরিবারে পানীয় জল সরবরাহ করা যাবে বলে আশা করা যায়। এছাড়াও ডম্বুর জলাশয়ের সংরক্ষিত জলকে কেন্দ্র করে ধলাই জেলা বৈশ্যাবাড়ি ব্লকের পশ্চিম কোটাছড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত নারায়ণ সর্দার পাড়াতে ইতিমধ্যে একটি ইনোভেটিভ প্রকল্পের কাজ সম্পন্ন করে চালু করা হয়েছে, যার মাধ্যমে 55 ফ্যামিলিজ পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। এখানে উল্লেখ যে বিদ্যুৎ দপ্তর এবং জল সম্পদ দপ্তরের থেকে সংগ্রহীত তথ্য অনুযায়ী বর্ষাকালীন সময়ে ডম্বুর জলাশয়ের আনুমানিক ধারণ ক্ষমতা 28.69 কোটি লিটার এবং শুখা মৌসুমে আনুমানিক 18.20 কোটি লিটার জল জমা থাকে। ডম্বুর জলাশয়কে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের যে হাইড্রো পাওয়ার প্লান্ট আছে তা থেকেও নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য মিনিমাম 20.98 কোটি লিটার বা তার বেশিও জলের প্রয়োজন। যেমনকি শুখা মৌসুমে প্রায় 50 থেকে 70 দিন প্রয়োজনের তুলনায় ডম্বুর জলাশয়ে সংরক্ষিত জল কম থাকে। বর্তমানে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের 2টি টারবাইন যান্ত্রিক গোলযোগের কারণে ফ্লাডের সময় আমরা দেখেছি নষ্ট হয়েছে, সেগুলোর মেরামতিও চলছে। এখানে বলা বাহিনী যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের যে টারবাইন আছে তার উপর দিয়ে যে প্রবাহিত জল সেটাকে কেন্দ্র করে গোমতী নদীর যে পাদদেশ সেখানে বহু ছোট মাঝারি ধরনের কৃষি জমিতে জল সেচেরও ব্যবস্থা আছে, লিফট ইরিগেশন স্কিম এবং পানীয় জল পরিশোধনার স্থাপন করা হয়েছে। উক্ত কারণবশত এই ডম্বুর জলাশয়কে কেন্দ্র করে বড় আকারের যদি আমরা পানীয় জলের পরিশোধনাগার তৈরি করি সেটা আপাতত সম্ভব না। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মুহূর্তে বিশাল অংশের বিশ্ব জনগোষ্ঠী প্রবল জল আতঙ্কে ভুগছেন। 200 কোটি মানুষ প্রতিদিন তীব্র জল সংকটের মোকাবিলা করে বেঁচে থাকছেন। এটা সত্য যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই জলের 97% জল সমুদ্রের নোনা জল। এর মধ্যে যে 3% জল রয়েছে তার মধ্যে 2% জল হিমবাহ বা বরফ অবস্থায় রয়েছে। আমাদের যে নদী নালা এর মধ্যে আমরা 1% জল বিশ্বের 700 কোটি মানুষ তাদের এই জল থেকে তাদের প্রাণ ভূমিকা হিসাবে ব্যবহার করছে। আমার
এই রেফারেন্সটির মূল বিষয়বস্তু হলো আমাদের যে এবার ত্রিপুরা জল জীবন মিশনে ব্যাপকভাবে ক্ষুদ্র এবং গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ জলকে ব্যবহার করে পানীয় জলের জন্য দেওয়া হচ্ছে। হিল এরিয়া পাহাড়গুলোতে এই জল বেশিরভাগ আয়রন। এবার যেটা আমাদের খরার সময়, ওই সময় বিশেষভাবে ডিপ ওয়েলের জলগুলো যে গভীর নলকূপ রয়েছে বা স্বল্প বেসের নলকূপ রয়েছে বা বিশেষভাবে উৎপাদনীয় প্রকল্পগুলো রয়েছে, সেগুলো অনেক সময় জল তার পর্যাপ্ত পরিমাণে সেগুলো দিতে অক্ষমতার জন্য কি হয়, মেশিন নষ্ট হয়, জল পায় না। এতে কি হয়, একটা সমস্যা তৈরি হয়। গতকালকে আমাদের যে বহু শরণার্থী রয়েছে সেখানে একটা ডিপ ওয়েল মেশিন আছে, সেটা মেশিন নষ্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মানুষ ফোন করছে, আমাকে ফোন করলো যে আমাদের এখানে জল পৌঁছানোর জন্য গাড়িতে ব্যবহার করা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার বিষয়বস্তু হলো যে রংপুরে যে জলাশয়ের জলটা, সেটা আমাদের যে ক্যানেলটা দিয়ে Why you shout? আমার পয়েন্ট Like this. It's a habit. আরে শুনুন না, কথা বলবো না। আপনি বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে বলো, প্লিজ বলুন, আপনি বডি ল্যাঙ্গুয়েজ কি বলে? এখন যে রংপুর যে জলাশয়ে যে বিষয়টা, এই ক্যানেলের মাধ্যমে যেটা আমাদের বিদ্যুৎ কেন্দ্রের টারবাইনটা ঘুরানো হয়, দেখবেন আপনারা যারা গিয়েছেন, সুদীপবাবু গিয়েছেন, সুদীপবাবু সেখানে গিয়েছেন, সেখান থেকে উদ্বৃত্ত জলটা আমাদের কি হয়, নদীতে পড়ে যাচ্ছে। আমার যেটা যে পয়েন্ট অফ ইরিগেশন, ওই জলটাকে যেহেতু এই অত্র এলাকায় যে জলটা আবার নদীতে পড়ে যাচ্ছে, সেটাকে সেখানে রিজার্ভ করে, অর্থাৎ ট্রিটমেন্ট করে, অর্থাৎ দূষণ করে বড় ট্রিটমেন্ট প্ল্যান করলে পরে সেগুলো দিয়ে, যেমন অমরপুর থেকে ডম্বুরের যে দূরত্ব 31 কিলোমিটার, হ্যাঁ, এখন ওই জায়গাতে সেটা যদি করা হয় তাহলে পরে কি করবে, বিদ্যুতেরও অপচয়, জলটা যেহেতু উপর থেকে নিচের দিকে আসে, এই রাস্তা যেমন যতনবাড়ি, নতুন বাজার, অমরপুর, আমাদের পর্ব, এই সমস্ত বিশাল বড় একটা প্ল্যান করলে পরে যারা প্রকৌশলী রয়েছে তাদেরকে দিয়ে বাইরের থেকে প্রকৌশলী আনে, সেখানে আরো একটা ট্রেন তৈরি করা। তার জন্য আমার মূল বিষয়বস্তু সেটাকে ব্যবহার করে বড় প্রজেক্ট তৈরি করা। ওকে, এক সেকেন্ড, আপনার মতন এক্সপিরিয়েন্স না তো, তাই পারছে না। আপনার তো হিউজ এক্সপিরিয়েন্স তো। না না, ওই চেয়ারে বসে আপনি তো হিউজ এক্সপিরিয়েন্স। বলুন বলুন, বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে বিষয়টা যেটা বলা হয়, সেখানে ডুমুর জলাশয় নেই এবং ডুমুর জলাশয় থেকে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি জল দিচ্ছি। মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলছেন টেকনিক্যাল বিষয়, এবং টেকনিক্যাল বিষয়ের উপর ভিত্তি করেই বলছে বড় আকারের কোনো ওখান থেকে জল দেওয়ার ব্যবস্থা সম্ভব নয়। তবুও উনি যেহেতু বলছেন যেটা এখানে টারবাইনও চলতে হবে, আমরা সবাই জানি, মিনিমাম যে জল থাকা দরকার সেটাকে তো মানে কম্প্রোমাইজ করে সেটা করা যাবে না। অর্থ সেখানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেহেতু আছে সেটাকেও মেনটেন করতে হবে। তবুও উনি যখন বলছে, আমি কথা বলবো যে আরো কিছু মানে টেকনিক্যালি যদি সম্ভব হয় নিশ্চয়ই সেটা। ওকে, এখন দৃষ্টি আকর্ষণ নোটিশ আমি মাননীয় সদস্যদের কাছ থেকে 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। নোটিশগুলি গুরুত্ব অনুধাবন করে উত্থাপনা সম্পর্কে দিয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেন। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যে বাড়ি বাড়ি রান্নার পাইপলাইন গ্যাসের সংযোগ বৃদ্ধি করা সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশটি সভা উত্থাপনা সম্পর্কে দিয়েছি। এখন আমি শিল্প বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ নোটিশ বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী দায়িত্ব হবেন, সেদিন তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় স্পিকার স্যার, আমি এই আনসার আগামী 5 এপ্রিল দেব। থ্যাংক ইউ। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং মহোদয়া। নোটিশটির বিষয়বস্তু হল কেন্দ্রীয় সরকারের 2006 বন অধিকার আইন অনুসারে জনজাতির প্রত্যেক পরিবার পাট্টা প্রকল্পের সীমানা নির্ধারণ করা সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন এই বন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি
দৃষ্টি আকর্ষণ নোটিশ করে বিবৃতি প্রদানের জন্য যদি তারা বিবৃতি অপারক হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামীকাল এই কলিং অ্যাটেনশন উত্তর দেব। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সত্যি রায় বর্মন মহোদয়। নোটিশটি বিষয়বস্তু ফর ইমিডিয়েট ফিলিং আপ অল ভ্যাকেন্ট পোস্ট। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সহ উত্তর পর্ব দিয়েছি। এখন আমি এমপ্লয়মেন্ট এন্ড মেন পাওয়ার দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ বিবৃতি বলার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। স্পিকার স্যার, যেটা আমাকে দেওয়া হয়েছে আসলে এটা কনসার্ন দপ্তরের কাছে আমরা পাঠিয়েছি। এটা এমপ্লয়মেন্ট ম্যান পাওয়ারের আসে না, কারণ আমরা তো এরকম যাদেরকে চাকরিতে নিয়োগ করতে পারি না। আমরা শুধুমাত্র ডাটা রাখি এবং পরীক্ষা অর্গানাইজ করি। এটা কনসার্ন দপ্তরের কাছে আমরা পাঠিয়ে দেব। এটা বোধহয় অর্থ দপ্তরের আসবে। দপ্তরে হোক স্যার, মাননীয় মন্ত্রী বলছেন যে আলোচনা করে আমরা 1 তারিখ রিপ্লাই ব্যবস্থা হবে। ওকে ওকে, দৃষ্টি আকর্ষণ বিষয়ে বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ সবার কার্যসূচি ও দৃষ্টি নোটিশ থাকে একটি দৃষ্টি আকর্ষণ নোটিশ সদস্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী বিবৃতিতে স্বীকৃত হয়েছিলেন। দৃষ্টি আকর্ষণ নোটিশ প্রদানের জন্য মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার নোটিশটি বিষয়বস্তু ত্রিপুরা হাওড়া নদী নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে এখন আমি দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য পূর্ত উদয় ব্যাখ্যা ডিডব্লিউ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। আপনার উত্তর ডিডব্লিউএস সময় চাই না বলেন এই সময় এই যে ত্রিপুরা রাজ্যের হাওড়া নদী নাব্যতা বৃদ্ধির লক্ষ্য। মাননীয় বিধায়ক দীপক মজুমদারের ওনার যে বিষয়টা সেটা জানতে চেয়েছেন যে ত্রিপুরা রাজ্যের হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি করে আগরতলা শহরের বন্যার স্থায়ী সমাধানের জন্য পিডব্লিউডি ভারত বাংলাদেশ সীমান্তে আইবিবি ফেন্সিং ও বেড়া থেকে চন্দ্রপুরের দেবতা ছেড়া সেতু পর্যন্ত প্রায় দৈর্ঘ্য হচ্ছে 9.36 কিলোমিটার। হাওড়া বাঁধের বন্যা প্রাচীর সুরক্ষা বৃদ্ধি এবং তার যে শক্তিশালীকরণ ইত্যাদি প্রদান করে হাওড়া নদীর বাঁধের জন্য একটা ড্রাফট কনসেপ্ট পেপার তৈরি করা হয়েছে। মোট 248 কোটি টাকা এবং তহবিলের প্রাপ্যতার উপর কাজ ইপিসি মোডে হাতে দেওয়া হবে। এছাড়াও এখানে মাননীয় বিধায়ক উনি এই বিষয়ে আরো বেশি অবগত আছেন, উনি নিজেও মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের। এছাড়াও হাওড়া নদীর ড্রেজিং এবং রিজুভেনেশনের জন্য মোট 145.71 কোটি টাকার একটি কনসেন্ট পেপার ভারত সরকারের জলশক্তি দপ্তরের কাছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড সহায়তায় 8 তারিখ 8/12/2020 পাঠানো হয়েছে, যার টেকনো ইকোনমিক অ্যাপ্রাইজাল এন্ড টেকনো ইকোনমিক ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে এবং সম্ভবত বিবেচনা করে তার অনুমোদনের অপেক্ষায় আছে। বর্তমানে পূর্ত দপ্তরের জলসম্পদের বিভাগ থেকে হাওড়া নদীর গর্ভে জমাকৃত পলি, স্তূপীকৃত আবর্জনা এবং নদীর চর পরিষ্কার করার জন্য একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা আগামী 6 মাসের মধ্যে সেটা শেষ করার প্রচেষ্টা থাকবে। এর সঙ্গে যাতে জনসচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটাও হাতে নেওয়া হয়েছে, যাতে হাওড়া নদীর জলে স্তূপীকৃত নোংরা আবর্জনা ইত্যাদি ফেলা রোধ করা যায়, যাতে নদীর জলের স্বাভাবিক প্রবাহ ব্যাহত না হয় এবং নদীর জলও যাতে দূষিত না হয়। এখানে উল্লেখ্য নদীর পার্কে মজবুত রাখার জন্য
তথা নদীর উপযুক্ত নাব্যতা রক্ষা করার জন্য হাওড়া নদীর পার্কে অনধিকার দখলমুক্ত করার প্রয়োজনীয়তা আছে। লাগবো মাননীয় স্পিকার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন। হাওড়া নদী নাব্যতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সভায় যেটা বলেছেন তার থেকে আগরতলা পুরবাসী আমি বলবো আগরতলা আশ্বস্ত হয়েছেন এবং ওনাকে ধন্যবাদ জানাই যে